তাহলে এখন আমরা দেখব ডাবল অবজেক্ট এই টপিকটি। ডাবল অবজেক্ট মানেই আমরা বুঝতেছি একাধিক অবজেক্ট ব্যবহার হবে, অর্থাৎ একটি সেন্টেন্সে যদি একাধিক অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিট করব বিষয়টাকে। আমরা জানি যে আমাদের যে মূল স্ট্রাকচারটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হয়, অর্থাৎ সাবজেক্ট বি ভার্ব V3 বাই অবজেক্ট। এখানে সাবজেক্ট ব্যবহার করি আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট বানাই এবং সাবজেক্টকে অবজেক্ট বানাই। এখানে একটা জিনিস, অবজেক্ট একাধিক হতে পারে। একটি সেন্টেন্সে অবজেক্ট যদি অতিরিক্ত থাকে, আমাদের তো মূল কাজ এখানে সাবজেক্ট যে বসাবো, অবজেক্ট সাবজেক্ট হিসেবে এসে বসবে। এখন অতিরিক্ত যদি অবজেক্ট থাকে তাহলে আমরা কাকে সাবজেক্ট বানাবো? কারণ সাবজেক্ট তো একাধিক হতে পারে না, সাবজেক্ট তো যে কোনো একটিই থাকবে একটি সেন্টেন্সের মধ্যে। সেই জিনিসটি আমরা আজকে শিখব। এজন্য এই টপিকটার নাম হচ্ছে ডাবল অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকতে পারে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, ব্যক্তিবাচক যেই অবজেক্ট তাকে অগ্রাধিকার দিব, অর্থাৎ সেটাকেই আমরা সাবজেক্ট হিসেবে ট্রিট করব। এখন এখানে কথা হলো ব্যক্তিবাচক বস্তুবাচক এই জিনিসগুলো কি। আসলে এখানে ইনডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট এরকম কিছু ভারী ভারী শব্দ ব্যবহার হয়, আমি সেইগুলো স্কিপ করে তোমাদের সহজে বোঝানোর জন্য ব্যক্তিবাচক এবং বস্তুবাচক এই শব্দ দুটি ব্যবহার করছি। এখানে অবজেক্টে যদি খেয়াল করো তোমরা, ব্যক্তিবাচক এবং বস্তুবাচক, আমি যদি বলি হি, হি হয়ে যায় হিম, আই হয়ে যায় মি, শি হয়ে যায় হার। তাহলে এখানে দেখো তো হি, হিম, মি এইগুলো ব্যক্তি কিনা, অর্থাৎ আমি তুমি এগুলোই কিন্তু কনভার্ট হয়ে হি, হিম, হার ইত্যাদি হয়ে যায়। তাহলে আমরা মূলত ব্যক্তি, এই জন্য এই যে হিম, হি, মি যাই আসুক না কেন এগুলো ব্যক্তিবাচক অবজেক্ট। আর বস্তুবাচক যদি আমি বলি আ বুক একটি বই, আ ফ্যান, তাহলে বই, ফ্যান এই জিনিসগুলো কিন্তু বস্তু। তাহলে এগুলো যখন অবজেক্ট হিসেবে ট্রিট হবে এগুলোকে আমরা বলবো বস্তুবাচক অবজেক্ট, আর যখন এগুলো অবজেক্ট হিসেবে থাকবে তখন এগুলোকে বলবো ব্যক্তিবাচক। ঠিক আছে, তাহলে ব্যক্তিবাচক বস্তুবাচক দুই ধরনের অবজেক্ট আমরা পাইলাম। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সে ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্ট থাকলে আমরা যখন তাকে সাবজেক্ট বানাবো অবশ্যই ব্যক্তিবাচক যে অবজেক্ট তাকে আমরা অগ্রাধিকার দিব। ঠিক আছে, তাহলে আমাদের মূল যেই স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট বি ভার্ব V3 বাই অবজেক্ট। এটা কিন্তু এইভাবেই আমরা এতক্ষণ করে আসলাম। কিন্তু এখন তো অবজেক্ট দুই প্রকার বা দুইটি, একটা সেন্টেন্সেই দুইটি অবজেক্ট থাকতে পারে। একটিকে তো আমরা সাবজেক্ট করে ফেললাম, তাহলে অতিরিক্ত যে আরেকটি অবজেক্ট সেটা আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব সেই জিনিসটা এখন শিখবো। দেখো, অবশিষ্ট যে বস্তুবাচকটা আছে বস্তুবাচক অবজেক্ট সেটা V3 এবং বাই এর মধ্যবর্তী স্থানে বসবে, অর্থাৎ সাবজেক্ট বি ভার্ব V3 বাই অবজেক্ট। এখানে V3 এবং এই বাই এই দুইটার মাঝখানে এখন নতুন একটা স্পেস আসবে, সেইখানে আমাদের বস্তুবাচক অবজেক্টটি স্থান দখল করবে। ঠিক আছে, নতুন একটি ভ্যাকেন্সি আসলো, তাহলে পরবর্তী যে স্ট্রাকচারটা আমাদের এটা দাঁড়াবে, অর্থাৎ সাবজেক্ট বি ভার্ব V3 এরপরে অতিরিক্ত অংশ বাই প্লাস অবজেক্ট। এখানে অতিরিক্ত লেখার কারণ আছে, আমরা এখানে চাইলেই তো লিখতে পারতাম যে অতিরিক্ত অবজেক্ট অথবা দ্বিতীয় অবজেক্ট, কিন্তু অতিরিক্ত লেখার কারণ হলো সেন্টেন্সে যদি একাধিক অবজেক্ট থাকে, একটা তো সাবজেক্ট হয়ে গেল, পরবর্তী যে অবজেক্টটা সেটা এখানে বসতে পারে, প্রথম একটা কথা। এরপরেও একটা সেন্টেন্সে এক্সট্রা অথবা এক্সটেনশনও থাকতে পারে, অর্থাৎ অতিরিক্ত আরও কিছু অংশ থাকতে পারে, সেইগুলোও আমাদের এই গ্যাপের মধ্যে আসে বসে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের নতুন স্ট্রাকচারটা কি এই জিনিসটা আমরা যখন এক্সাম্পল দেখব খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে একটা সেন্টেন্সে যদি অতিরিক্ত দুটি অবজেক্ট থাকে সেটাকে আমরা কিভাবে ট্রিট করব। তাহলে যদি আমি বলি হি গিভস মি আ বুক, এখানে এটাকে আমি প্যাসিভ করব। এই জায়গায় আমি লক্ষ্য করছি এখানে অবজেক্ট কিন্তু দুইটা, হি গিভস মি, মি কিন্তু অবজেক্ট। আমরা জানি যে আমাদের মাই টেবিলের মধ্যে দ্বিতীয় সারিতে যারাই থাকবে তারাই কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে মি কিন্তু অবজেক্ট, আমরা জানি আই সাবজেক্ট ফ্রম, মি হচ্ছে অবজেক্ট ফ্রম। আবার এখানে আছে একটি বই, কি দিল, একটি বই দিল। তাহলে
আ বুক এটাও কিন্তু অবজেক্ট। তাহলে দেখো একই সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট চলে আসলো, একটা হচ্ছে মি, একটা হচ্ছে আ বুক। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অবজেক্ট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। অর্থাৎ এখানে আমাদেরকে দুইটি অবজেক্টের মধ্যে একটাকে আমরা সাবজেক্ট বানায় ফেলবো এবং আরেকটাকে এই অতিরিক্ত স্থানে আসে জায়গা দিব। এখন কথা হলো, আমাদের যখন দুইটা অবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে কাকে আমরা সাবজেক্ট বানাবো বলো তো? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছো, আমরা বলেছিলাম ব্যক্তিবাচক যে অবজেক্ট সে অগ্রাধিকার পাবে। তাহলে এখানে আছে মি মানে আমি, আর একটা আছে একটি বই। তাহলে আমি এবং একটি বইয়ের মধ্যে অবশ্যই ব্যক্তিবাচক যে অবজেক্ট অর্থাৎ মি সেটা ব্যবহার হবে সাবজেক্ট হিসেবে, এবং একটি বই এটা আমাদের এই অতিরিক্ত স্থানে আসে জায়গা দখল করবে। তাহলে দেখো মি মি হয়ে যাবে আই, তাই তো? মি কি হয়ে যাবে? আই হয়ে যাবে। এরপরে কি স্ট্রাকচার? বি ভার্ব ব্যবহার করা হবে। বি ভার্বের পরে কি ব্যবহার হয়? বি ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করি? এম ইজ আর। কাকে ব্যবহার করব? অবশ্যই আয়ের সাথে এম ব্যবহার করতে হয়। তাহলে আই অ্যাম। এরপরে কি? ভি থ্রি। ভি থ্রি হিসেবে ভার্ব আসে এখানে গিভ, গিভস দেওয়া। গিভস এর ভি থ্রি ফর্ম হচ্ছে গিভেন, গিভেন। এরপরে দেখো এখানে আমাদের বাই আসার কথা ছিল, কিন্তু নতুন স্ট্রাকচার হচ্ছে অতিরিক্ত যা আছে সেন্টেন্সে তাই বসে যাবে। এখানে অতিরিক্ত বলতে আমাদের দ্বিতীয় অবজেক্টটা এখানে আসে বসবে, গিভেন আ বুক। এরপরে বাই আসবে, এরপরে অবজেক্ট। অবজেক্ট কোথায় পাবো? এই যে হি হয়ে যাবে অবজেক্ট, হি হয়ে যাবে হিম। তাহলে আমরা দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। হি গিভস মি আ বুক, এটা হয়ে গেল আই অ্যাম গিভেন আ বুক বাই হিম। এখানে দুটি অবজেক্ট ছিল, একটি ব্যক্তিবাচক একটি বস্তুবাচক। ব্যক্তিবাচকটাকে আমরা সাবজেক্ট বানালাম, এরপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী সব কিছু বসালাম। দ্বিতীয় যে অবজেক্টটি ছিল যেটা বস্তুবাচক, সেটা আমাদের ভি থ্রি এবং বাই এর মাঝখানে অতিরিক্ত অংশ এই জায়গায় আসে বসে গেল, এরপরে বাই হিম। এখানে অতিরিক্ত লেখার কারণ হলো যদি সেন্টেন্সে আরও কিছু এক্সটেনশন বা এক্সট্রা কিছু থাকে সেই জিনিসগুলো এই অতিরিক্ত স্থানে আসে বসবে, এরপরে বাই প্লাস অবজেক্ট এভাবে কাজ করবে। আশা করি ডাবল অবজেক্ট থাকলে অথবা একাধিক অবজেক্ট থাকলে তোমরা খুবই সহজে টেন্স ছাড়াই এভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেলতে পারবে। আমরা এতদিন টেন্সের ব্যবহার ছাড়াই খুবই সহজে একটি স্ট্রাকচার দেখেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে সব কিছু কনভার্ট করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব টেন্সকে ব্যবহার করে খুবই সহজে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ করতে পারি। সেই পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।